This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছবিগুলো দেখেই ব্রেকের পরে ফিরলাম ঠোঁটকাটা স্পেশালে। বয় বাংলা, বয় বন্দুক। আর এই বাংলা আর বন্দুক এখন সমার্থক হয়ে গিয়েছে, সিনোনিম হয়ে গিয়েছে। যে পারছে বন্দুক বের করে ফেলছে, বন্দুক বের করে সে হুমকি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে। পাড়ার পাঁচু নেতা হোক কিংবা পটলা, পাড়ার গুন্ডা হয়ে যাচ্ছে তারা, এবং তারা ভয়টুকু পাচ্ছে না যে এ দৃশ্য ক্যামেরাবন্দি, এখন যে কোনো কিছুই ক্যামেরাবন্দি হয়, সেই দৃশ্য ক্যামেরাবন্দি হলে তাদের শাস্তি আসতে পারে মাথার ওপর, ভয়ই পাচ্ছে না, ডোন্ট কেয়ার মনোভাব তাদের। রাজনীতি করলে আজকাল অস্ত্র শস্ত্র রাখার দরকার পড়ে, বিশেষত শাসক দলের রাজনীতি করলে। শেখ শাহজাহানদের দেখলে তাই মনে হয়, শত্রু তাদের কম নেই, যেখানে নিরাপত্তা, হেলাফেলা করা যায় না, তাই সন্দেশখালী শাহজাহানরা ঘরে বন্দুক রেখে বাহুবলী হন। ভিন রাজ্য থেকে লাইসেন্সও জোগাড় করে ফেলেন তারা। একটু মালদা, মুর্শিদাবাদ সেদিকে আপনারা যান, বিবাদে জড়ালেন, বন্দুক বেরিয়ে পড়লো। সার্চ করলে কত চুনোপুটি নেতার ঘর থেকেও যে বন্দুক বেরিয়ে পড়বে সে কথার বলার অপেক্ষা রাখে না তার, কারণ একটার পর একটা ঘটনায় এই বিষয়টা সামনে এনেছে যে পারছে সে হাতে বন্দুক নিয়ে এইভাবে উস্কানি। প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা ভয়ে পাচ্ছেন না কেন? তারা এভাবে কোথার থেকে সাহস পাচ্ছেন? তার মানে কি কোনো প্রভাবশালী হাত বা স্নেহ ছায়া তাদেরকে ঘিরে রয়েছে, যে কারণে তারা বন্দুক উঁচিয়ে এভাবে এই হুঙ্কার দিতে পাচ্ছেন? এ প্রশ্ন আমরা রাখলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে হাসা শেখ, তৃণমূল কর্মী, তাকে রাস্তায় ফেলে যারা প্রকাশ্যে গুলি করেছিল তারাও তৃণমূল কর্মী। হাতের সামনে অনেক ঘটনা এরকম রয়েছে, একটার পর একটা এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে রাজ্য দিনের পর দিন, এ রাজ্যে বলা ভালো, বন্দুক, গুলি, বোমা খোলামকুচি হয়ে গেছে। আর এতে একটা জিনিস পরিষ্কার, শুধু নিজের নিরাপত্তার কারণে কিন্তু বন্দুক নয়, দাপট বোঝাতেও মাঝে মধ্যে বন্দুক দেখাতে হয়, তারা দেখায়। হ্যাঁ, মানে আমি কতটা হনু হয়ে গিয়েছি দেখো বলে তারা হাতে বন্দুক নিয়ে এভাবে হুমকি দিচ্ছেন, হুঙ্কার করছেন, রোয়াব দেখাচ্ছেন। দেখুন ছবি, দেখুন ছবি সব কথা বলবে। বারুইপুরের সুভাষ গ্রামের যে ছবিটা দিয়ে আমরা শুরু করেছিলাম, বন্দুক উঁচিয়ে যিনি হুমকি দিচ্ছেন তিনি কোনো নেতা নন, শাসক দলের সঙ্গে তার সংযোগ রয়েছে বলেও জানা নেই, অন্তত এখনো পর্যন্ত কোনো কানেকশন আমরা পাইনি। ওনার নাম আতিয়ার রহমান মোল্লা, ডাকনাম খোকন। খোঁজ নিয়ে জানা গিয়েছে উনি সেনাকর্মী ছিলেন, মানে এখন উনি প্রাক্তন সেনাকর্মী। প্রতিবেশীর সঙ্গে সামান্য অশান্তিতে ঘর থেকে বন্দুক বের করে তিনি শাসাচ্ছেন। আর কি বলে শাসাচ্ছেন? প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভাবুন একবার। আচ্ছা, উনি কি মনে করছেন এই খোকন? উনি কি যুদ্ধক্ষেত্র ভাবছেন এটাকে, নাকি কোট আনকোট প্রাক্তন সেনাকর্মী এটা তাকে তার এই দাপটের, এই ধরনের দাপটের ছাড়পত্র দিচ্ছে? তিনি এভাবে বন্দুক নিয়ে এসে প্রকাশ্যে ওপেন তিনি বলছেন যে প্রাণে মেরে ফেলবেন। নেতাদের দেখে এই আতিয়াররা, মানে খোকনরা কি মনে করছেন যে বাংলায় যা খুশি করা যায়, যা কিছু করা যায়, যা খুশি বলা যায়, কোনো রকম ভয়ডরহীন পরিস্থিতিতে তারা এভাবে হুমকি হুঙ্কার দিচ্ছেন? এর প্রশ্ন আমরা আরো একবার রাখলাম। দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে আমাদের মানে জানের হুমকি দেয়, আমাদের প্রাণ মারা হুমকি দেয়। আয় 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 আয়, এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো। কাজীবাবু ফোন করা হয় পুলিশের, ফোন করলে আর পুলিশ আসে, এসব অনেকে তুলে নিয়েছে। আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। আতঙ্ক তো বটেই, বন্দুক হাতে কেউ যদি এইভাবে লম্পজম্প করে, যে কোনো মানুষ, আর যার পাড়ায় ঘটছে বিশেষ করে, যে খুব প্রক্সিমিটি থেকে, যে খুব কাছাকাছি সামনে থেকে দেখছেন বা ব্যালকনি থেকে দেখছেন বাড়ির, তারা ভয় পাবেন না? এটা তো ভয় ধরানোর মতোই। সে বন্দুক থেকে কখন কিভাবে গুলি ছুটে যায়। অনেক সময় তো আমরা দেখেছি সাম্প্রতিককালে যে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে বন্দুক উঁচিয়ে, মজার ছলে কেউ পিকনিকে বন্দুক নিয়ে খেলা করছেন। এটা হতে পারে না। আর এটা এ বাংলায় পর পর দেখা যাচ্ছে, বাংলা জুড়ে এখন এই ধরনের দাপটের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দাপটে কেউ বলছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, মানে কে কত তার দাপট দেখাতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে
আমরা যদি একটু লালমাটির দেশে যাই, মানে বীরভূম, সেখানে তো লালমাটি আমরা জানি, সেখানে রক্তে আরও লাল হয়ে যাচ্ছে মাটি। ইদানিং যা ঘটনা ঘটেছে এ কথা বলতে বাধ্য হলাম। সেখানে রাজনীতির দাপটে রাঙামাটি আরও রাঙা হচ্ছে রক্তে। সেখানে কি দুটো নাম আর তার মাঝখানে একটা বনাম, কেষ্টমণ্ডল, কাজল শেখ, তার মাঝখানে বনাম। এই দুই গোষ্ঠীর লড়াইয়ে সেখানে ধুন্ধুমার কাণ্ড। দাপট দেখাতে কখনো অনুব্রতর লোকজন কাজল অনুগামীদের পেটাচ্ছেন, বোমা ছুটছেন, কখনো পাল্টা দাপটে কাজল বাহিনীর হাতে অনুব্রত অনুগামীকে মরতে হচ্ছে। বীরভূমের কাঁকরতলায় রাস্তায় ফেলে যে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে, যার নাম শেখ নিয়ামুল, তিনি জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী, মানে অনুব্রত গোষ্ঠীর আর কি। এখানে দুটো গোষ্ঠী খুব প্রকট। আর খুনের ঘটনায় 27 জনের নামে এফআইআর হয়েছে। 27, এখনো পর্যন্ত 27 জনের নামে এই খুনের ঘটনায় এফআইআর হয়েছে। মূল অভিযুক্ত, যার নাম কালো শেখ, লোকে বলছেন তিনি কাজলের অনুগামী, মানে কাজল শেখের অনুগামী। যদিও কাজল আজ দাবি করেছেন যে তার কোনো গোষ্ঠী সেখানে নেই, তার দাবি এটা। শুনুন তাদের বক্তব্যগুলো, শুনুন। আমি কোনো গোষ্ঠী তৈরি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যদি কেউ কোথাও গ্রুপবাজি বা দলবাজি করছে তা তাদেরকে বলবো নিজের দল তৈরি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় না থেকে তারা আলাদা দল তৈরি করে দেখি তার কার কত ক্ষমতা আছে, ময়দানে আসুন দেখা যাবে। শুনলেন কি বলছেন কাজল শেখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি কার সৈনিক তিনি বলবেন, কিন্তু সেখানকার এই যে দৈনিক ঘটনাগুলো, যেই ঘটনাগুলোতে আমরা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কি হচ্ছে এটা। আচ্ছা, কাজল কি অনুব্রতর দিকে একটা চ্যালেঞ্জ ছুড়লেন? 2 বছরে তিহারে কাটিয়ে জেলায় ফিরে নিজের মতো ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কাজলের সঙ্গে নতুন করে সংঘাত কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। কোর কমিটিতেও নিজের পছন্দের লোক তিনি বাড়াতে চান। ফলে দাপটের জায়গা থেকেই এই দুই নেতার সংঘাত ক্রমশ বাড়ছে। ওই বীরভূমে পরিবর্তনের আগে নানু রয়েছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। 11 মানুষ মার্ডার হয়নি তো, 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি। সব জায়গায় ওটা রাজনীতি হয় না। কিছু ঘটনা, কিছু মারামারি ব্যক্তিগত ইকুয়েশনের থাকে, পারিবারিক ইকুয়েশনের থাকে, শরিকি গণ্ডগোল থাকে। ফলে সবটাই ওটা তৃণমূল বা অমুক, এটা এইভাবে দেখাটা ঠিক না। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। কি বলছি ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 24-এ নির্বাচনে দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। কি বলছি ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 26-এও দেখিয়ে দেবো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টাতে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটবে। কি বলছি ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ, নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে? পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। ঋষিমণি বলেছিলেন শিল্প করতে, ঋষিমণির ভাইয়েরা বীরভূমে শিল্প করেছে, কুটির শিল্প, বোমা শিল্প, আর বাড়িতে বাড়িতে শিল্প হচ্ছে। এই লড়াই ওপর থেকে লাগানো হচ্ছে। এটা হচ্ছে নির্বাচনের আগে তাদের, আমরা যে প্রত্যেকটা দল যেমন নির্বাচনের আগে একটা প্রস্তুতি নেয়, এটা হচ্ছে ওদের দলের প্রস্তুতির একটা বিষয়। না কাজল শেখ না কেষ্টমণ্ডল কেউ প্রকাশ্যে তোপ দেগে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না। তবে একটার পর একটা ঘটনা, সেই ঘটনাগুলোই বলে দিচ্ছে যে শাসকের ঘরেই কিন্তু লড়াই চলছে, যেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছি আমরা, যেটা প্রকট হচ্ছে বীরভূমে বারবার। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ায় তৃণমূল কর্মীদের বেধড়ক মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। ভাবুন, 3 জন হাসপাতালে ভর্তি। অনুব্রত অনুগামীদের মারধরেও নাকি শাসকেরই আরেক গোষ্ঠী রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ ঘনিষ্ঠ বাবু দাসের লোকজন রয়েছে। বীরভূমের মোমিনপুর গ্রামের এই ঘটনাতেও কিন্তু উত্তেজনা বাড়ছে। দুপক্ষের 13 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এগুলো তো কোনো রাজনৈতিক বিতর্ক নয়, রাজনৈতিক লড়াই নয়। এখানে মাল কামানোর লড়াই। তৃণমূলে গেছে যারা, চুরি করার জন্যই গেছে। এবার কে চুরিটা করবে তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে। মূল লক্ষ্যই হচ্ছে
টাকা তোলা, তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা 75-25-এর যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি, সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের বোমাগুলি চলবে। সবই তো দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে, কারণ এখানে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে। দাপটের কথা বলছিলাম আপনাদের, সুযোগ পেলে দাপট দেখাতে কেউই ছাড়ছেন না। সেই দাপটের জায়গা থেকে দলেরই বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিলেন এবার অরূপ চক্রবর্তী, তৃণমূল সাংসদ। বিশ্বাসঘাতকদের একঘরে করার হুঁশিয়ারি দিলেন কিভাবে, শুনুন তার মুখ থেকে। ভোটের সময় সাবধানে থাকতে হবে, অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর করতে যাবে, তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে, ছেলেগুলোকে মদ খাইয়ে দেয় ভোটের আগে, বিজেপির নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। তৃণমূলের সাংসদ কি তাহলে দলীয় কর্মীদের উপরে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না, তাই একঘরে করার তাকে হুঁশিয়ারি দিতে হচ্ছে? আচ্ছা, কেন এই অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে বলুন তো? আসুন কিছু বক্তব্য শুনি তাদের। যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও, থাকার দরকার নেই। বেইমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করতো। ওদের অন্তর্ঘাত আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে সামাজিক ঔদ্ধত্য, রাজনৈতিক ঔদ্ধত্য, যে আমার ক্ষমতা আছে, আমি ভোটে জিতেছি বলে আমি চাইলে কাউকে, সে নিজের দলের হোক কি অন্য দলের হোক, তাকে আমি একঘরে করতে পারি, তাকে আমি সামাজিক বয়কটের সামনে ফেলতে পারি। এদের এই ক্ষমতার ঔদ্ধত্য আসে কোত্থেকে? বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে। আমরা আবেদন করছি এদের এই ঔদ্ধত্যের জবাব দিক, নিজের দলের কি অন্য দলের কাউকে যেন একঘরে করে দেওয়ার চোখরাঙানি দিতে না পারে, তার জন্য এদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করুন। বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএম এর একজন মেধাবী ছাত্রী। শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘরে এই কোন্দল মানে অবিশ্বাসের বাতাবরণের মধ্যেই কিন্তু 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিমোর মেগা বৈঠক। সব বিধায়ক, সব সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি সহ দলের সমস্ত পদাধিকারীকে এই বৈঠকে রাখা হচ্ছে। টার্গেট 250+, 250টি আসন জয়। 26-এর রণকৌশল কি নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে ঠিক হয়ে যাবে? মানে একটা প্রাথমিক রূপরেখা কি তৈরি হবে, নাকি ভোট যুদ্ধে নামার আগে ঘুঁটি সাজিয়ে নিতে চাইছেন সুপ্রিমো? দলে রদবদল, সূত্র বলছে যে রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল আগামী 27 তারিখ। দলের যখন যেখানে প্রয়োজন মনে হবে তখন বদল হবে। এটা হচ্ছে ঘটনা যে ওদের দলের আগে যারা নেতা ছিল, পরে যারা নেতা হবে, সবাই চোর। একদল চোর উঠে যাবে আর একদল চোর খেতে আসবে। দলের প্রক্রিয়া চলছে, দল যখন মনে করবে তখনই তো সেটা সর্বসমক্ষে আনবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন পরিবর্তন সব আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের তাতে তো ফায়দা তোলার ব্যাপার নেই, তৃণমূলের যেই থাক না কেন আমরা সব মিলিয়ে তৃণমূলকে হারাতে চাই। তবে বিজেপি শাসকের এই মেগা বৈঠককে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না তারও একটা ব্যাখ্যা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন কি বলছেন। আমাদের যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছেন জেলার ডিএমএসপিদের সাথে। মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোনো সংগঠন বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সাথে হয়, অন্য কারোর সাথে হয় না।
দেখুন, সুকান্ত যা বললেন সেটা তার দলের ন্যারেটিভ। তবে বাংলার শাসক সুপ্রিমো মেগা বৈঠকের আগে যে যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে সে কথার বলার অপেক্ষা রাখে না। তার কারণ আজ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়। নেত্রীর সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে এক প্রস্ত কথা হয়েছে অভিষেকের। আজকে এই 27শে ফেব্রুয়ারি 4 দিন আগে যে বৈঠক হলো, জানা যাচ্ছে এখানে দুটি বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। একটা হচ্ছে সাংগঠনিক সমন্বয় কিভাবে বৃদ্ধি করা যায় এবং সাংগঠনিক বিন্যাস আগামী দিনে কি হতে চলেছে। আর একটা বছর বাদেই 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগে দাঁড়িয়ে যে সমস্ত ভুল ত্রুটিগুলো দলের তরফে হয়েছে কিংবা সংগঠন বৃদ্ধিতে কিভাবে আরও বেশি জোর দিলে মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো যাবে, এই বিষয়গুলোর দিকে কিন্তু বেশি করে নজর দেওয়া হচ্ছে। নিশ্চয়ই কোনো প্রক্রিয়া চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একজন নেতা এবং আজকের এই বৈঠক আরও একটা দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলতেই হয়। আপনারা জানেন যে সাম্প্রতিক অতীতে মমতাপন্থী অভিষেকপন্থী এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। সেখানে দাঁড়িয়ে আজকের মতো একটি দিনে বৈঠক করা এবং বৈঠকে দুজন নেতা নেত্রীকে একসঙ্গে দেখা, একসঙ্গে তারা বসে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কিন্তু আরও একবার প্রমাণ করে যে দলের ভালোর জন্যই তারা দুজনে একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। তারা একেবারে পাখির চোখ করেছেন 2026-এর নির্বাচনকে, যেখানে সূত্র মারফত জানা যাচ্ছে তারা চাইছেন 294-এর মধ্যে 250টি আসন নিশ্চিত করতে। 2026-এ চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। আসলে যে কোনো যুদ্ধের আগে একটা স্ট্র্যাটেজি হয়, মানে এই ধরনের স্ট্র্যাটেজিও অনেকে কাজে লাগান। মানে বিপক্ষের মনোবল যথাসম্ভব ভেঙে দাও, গুড়িয়ে দাও। শাসকের মুখপাত্র কি সেই কৌশল থেকেই প্রধান বিরোধী দল বিজেপিকে একটু কোণঠাসা করার চেষ্টা করলেন হয়তো। তবে গেরুয়া শিবিরও থেমে নেই, তারাও ঘর গোছাচ্ছেন। বাংলায় সংগঠনের জোর দিয়েছেন সুনীল বনসাল। প্রত্যেক জেলার সভাপতি বাছতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের নেতৃত্বে চুলচেরা বিশ্লেষণ চলছে। জেলা সভাপতি হিসেবে কোনো কোনো জায়গায় 10 থেকে 12টা নামও জমা পড়েছে। বিজেপির নজর সংগঠনে একটা স্বচ্ছ ভাবমূর্তি যার আছে তাকেই এগিয়ে দেওয়া। সংগঠন পর্ব শেষ হওয়ার পরই আমাদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ফুল ফ্লেজে শুরু হয়ে যাবে। এখনও আমরা মনে করি যে সংগঠন পর্ব যেটা চলছে ইট ইজ এ পার্ট অফ প্রিপারেশন, কারণ সংগঠন ছাড়া তো বিজেপি লড়তে পারবে না। কারণ বিজেপি হচ্ছে সাংগঠনিক দল, তৃণমূলের মতো স্লোগান ভিত্তিক দল নয়, মামাটি মানুষ বাদবাকি সব মানুষ। ওরা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। বিজেপির কোথায় অর্ধেক লোক মানে খায় না মাথায় দেয়, অর্ধেকটা হচ্ছে আদি বিজেপি, অর্ধেকটা হচ্ছে তৎকাল বিজেপি। তো সেইগুলো নিয়ে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে শুভেন্দু বিজেপি। আমরা বিভিন্ন স্তরে সংগঠন তৈরি করছি, জেলা সভাপতি তৈরি হবে, নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হবেন, নতুনভাবে কাজ শুরু হবে। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। এদের দলের কি ভোট হলো কি না হলো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলায় যখন ভোট হবে বিজেপি হারবে, মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা থাকবে না। আমরা জানি যে ভালো ডাক্তার নাড়ি টিপে বলে দিতে পারেন রোগটা কি, মানে ডায়াগনোসিস যাকে বলে। আর রাজনীতি ভালো ডাক্তারের মতো সেই রোগটাই এবার ধরে ফেলেছে। ব্যাস, তারপর আর কি, একেবারে হাতে গরম দাওয়াই। ওই যে মডেল ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্ষেত্রে সেবাশ্রয় ভিড় জমেছে খুব। ইতিমধ্যেই 5টি বিধানসভায় সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে বজবজ বিধানসভায়। আজ সেখানেই গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজের অবিরামপুরের এই মডেল স্বাস্থ্য শিবিরে এসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের সঙ্গে। প্রায় 1 ঘন্টা ছিলেন এই স্বাস্থ্য শিবিরের ভেতরে। বিকেল 4:30 নাগাদ তিনি এই মডেল স্বাস্থ্য শিবির ছেড়ে বেরিয়ে যান আরও 2টি সাধারণ সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে। এই আবহেই এবার চিকিৎসার আরেক নাম সেবা।
রাজ্যের সব ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো। আগামীকাল বৈঠক রয়েছে, সে বৈঠক হবে ধনধান্য অডিটোরিয়ামে। ফলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে একটা বিষয়, ওদিকে সেবাশ্রয়, এদিকে চিকিৎসার আরেক নাম সেবা। দিনের শেষে কি তাহলে বিরোধীদের বাড়া ভাতে ছাই? রাজনীতি জমে গিয়েছে সেবায়। আর ঠিক তখনই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। কি প্রশ্ন দেখুন। লিখলেন, আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে ডিউটিরত 675 জন চিকিৎসককে সম্মেলনে যোগ দিতে বলা হয়েছে। তারা এলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না। মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে এমনটাই জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতার নিশানায় ডক্টরস মিট। তিনি ডাইরেক্ট বলছেন যে এতজন তারা কর্তব্যরত, তারা যদি চলে আসেন এই মিটিংয়ে তাহলে চিকিৎসা পরিষেবা তো অনেকাংশেই বিঘ্নিত হবে, প্রভাব পড়বে। আর তারই পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। কি বলে শুনুন। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? একেবারেই এই প্রশ্নে আগামীকাল ধনধান্য অডিটোরিয়ামে মিটিং নিয়ে রাজনীতি জমে উঠেছে। তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না? চিকিৎসক নয় তো, তাহলে বসাও যাওয়া হবে, না বসাও তো হবে। তার থেকে উনি যার যে কুকুরটার ডায়ালাইসিস করিয়েছিল তার সাথে বসলে ভালো হতো, কাজের কাজ হবে। তবে যথার্থ চিকিৎসকদের সাথে যদি বসেন, প্রথমে ওনাকে বলবো বসুন, ওনাদের কথা শুনুন। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। তাহলে চিকিৎসকদের তুই তুকারি বন্ধ করে আপনি বলুন। আমরা তো জানি উনি ক্যামেরার বাইরে কাকে কি বলে ডাকেন, কোন চিকিৎসকদেরকে নাম ধরে ডাকাটা বন্ধ করুন। চিকিৎসকদের আপনি বলে কথা বলুন, একটু সম্মান টম্মান দিন আর কি, তারপরে না আলোচনা করবেন, শুনবেন। জানা যাচ্ছে এই সম্মেলনে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 2500 চিকিৎসক তারা উপস্থিত থাকবেন, কিন্তু WBJDF তারা থাকবে না। জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব, কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি। আজ এ পর্যন্তই।